আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং সাংবিধানিক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজ একজন লেখকও বটেন। একই অঙ্গে এত রূপের ও গুণের অধিকারী মানুষটি আগামীকাল 17 ফেব্রুয়ারি ইউনূস সরকারের পতন ও তারেক জিয়া সরকারের ক্ষমতা গ্রহণের পর গ্রেপ্তার হতে যাচ্ছেন বলে ঢাকার আকাশে বাতাসে জোর জল্পনা শুরু হয়েছে। গ্রেপ্তারের দুটো কারণ ভাসছে বাতাসে। একটি হলো সংবিধান সংস্কারে তার অতিরিক্ত আগ্রহ এবং তার সভাপতিত্বে তৈরি সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে বিএনপি দলের সঙ্গে তার তীব্র বিরোধ। জুলাই চার্টারে যেসব সুপারিশ করা হয়েছে তার বেশ কিছু প্রধান ধারা নিয়ে বিএনপি দলের তীব্র আপত্তির কথা এখন আর গোপন নেই। বেশ কিছু বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আলী রিয়াজের সঙ্গে বিএনপির বিভিন্ন নেতা, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঝগড়া অনেক সময় শোভনতার সীমা অতিক্রম করে যাকে বলে একবারে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার মতো নাকি হয়েছিল। এখন নির্বাচনের ফল প্রকাশের পর বিএনপির সরকার গঠন যখন কেবলমাত্র আর কয়েক ঘন্টা দূরে, তখন বাংলাদেশের ক্ষমতার অলিন্দে কানাঘুষো চলছে আলী রিয়াজকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাকি বিএনপি নিয়ে ফেলেছে। তবে বিএনপি এই শিক্ষা দেওয়ার ব্যাপারটি রাজনীতি মুক্ত রাখতে চায় এবং প্রতিহিংসা মুক্ত রাখতে চায়। কেউ যাতে মনে না করে যে মোহাম্মদ ইউনূসের সরকারের মতো রাজনীতির পথে চলে এই জিনিসটা করতে যাচ্ছে। বিএনপি রাজনীতির স্ট্যাম্প লাগাতে চায় না বিএনপি ইউনূস সরকারের মতো সব কাজে। তাতে সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে না, তেমনি আইনের শাসনের প্রবর্তন দেওয়ার বার্তাও যাবে জনগণের কাছে। তাতে সরকারের প্রশংসাও জুটবে। আর এজন্য সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি নেতাদের অপমান করার বিষয়টিকে অন্য একটি বিষয়ের মলাটের আড়ালে ঢেকে ডক্টর আলী রিয়াজকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্ব। মলাটে থাকবেন কে থাকবেন? মলাটে থাকবেন কবি এবং খ্যাতনামা মুখ অতন্দ্রা রিপা। তিনি গত নভেম্বরে একটি গুরুতর অভিযোগ এনেছেন আলী রিয়াজের বিরুদ্ধে। অভিযোগটি হলো বিয়ের টোপ দিয়ে রিপার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা, তার ফলে অতন্দ্রা রিপার গর্ভবতী হয়ে যাওয়া এবং কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে প্রেমিকাকে বুঝিয়ে সুঝিয়ে গর্ভপাতে বাধ্য করা, তারপর গর্ভপাত হয়ে যাওয়ার পর আর প্রেমিকাকে বিয়ে করতে না চাওয়া এবং সব সম্পর্ক কেটে দেয়া। ক্ষুব্ধ প্রেমিকা তখন পুলিশের কাছে যান নালিশ করতে। কিন্তু ইউনূসের পুলিশের সাধ্য কি যে ইউনূসের বন্ধুকে ধরে? যেখানে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বাংলাদেশের রাজপথে, সেখানে ডক্টর আলী রিয়াজের মতো পণ্ডিত মানুষ, গুণী মানুষ ধর্ষণের মতো সামান্য অপরাধে, কথা ভাঙার অপরাধে, ছলনার অপরাধে হাজতে ঢুকবেন? এমনটা হয় কখনো? হয় না। সবচেয়ে বড় কথা, দেশের কাজ করবার জন্যে যিনি তার স্ত্রীকে
সেই সুদূর আমেরিকায় রেখে ঢাকায় বিরহী জীবন কাটাচ্ছেন, তার কি এই প্রচণ্ড কাজের মধ্যে একটু আনন্দ, নারী সঙ্গ পাওয়ার অধিকার নেই? আরে বাবা, দেবতাদের পর্যন্ত মতিভ্রম হয়, আর আলী রিয়াজ তো সামান্য মানুষ। ইউনুসের মতো 86 বছরের বুড়ো হাবড়া নন, কিন্তু তার নামেও তো ওঠে কি যেন লামিয়া মুর্শেদ, আরো সব কত কি নামটাম আছে। যাকে যাক, সেসবগুলো থাক। তো কথা হলো কি, ইউনুসের মতো 86 বছরের বুড়ো হাবড়া নন আলী রিয়াজ, সবে 68 বছর বয়স তার। তাই অতন্দ্র রিপার সঙ্গ সুখ নিতে তিনি গেছেন। আর সেই প্রক্রিয়ায় সন্তান আসাটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু হয়নি। যেটুকু অস্বাভাবিক সেটা হলো রিয়াজ সাহেবের বিয়ের টোপ দিয়ে মহিলাকে শয্যায় টেনে আনা। আচ্ছা, টেনে না হয় আনলে, কিন্তু এইরকম একটা বড় ভুল বলুন আর অপরাধ বলুন, কিভাবে করে ফেললেন এত বড় পণ্ডিত মানুষটা? যদি প্রিকশন নিয়ে, বাজারে তো অনেক কিছু পাওয়া যায় ওষুধপত্র, সেসব নিয়ে শয্যায় যেতেন, তাহলে তো আর এই হ্যাপায় পড়তে হতো না। আমেরিকায় আলী রিয়াজের এক পত্নী আছেন, তার নাম সগুপ্তা জাবিন। তাদের একটি বড় মেয়ে, তাদের একটি কন্যাও আছেন। তিনি যথেষ্ট, বিবাহ হয়েছে শুনিনি এখনো, তবে বিবাহ যোগ্যা। যতটা খবর পেয়েছি, আলী রিয়াজের পত্নী সগুপ্তা জাবিন, তিনি পেশায় ইঞ্জিনিয়ার, খুব রাশভারী এবং জাদরেল গোছের। আলী রিয়াজ তাকে বলেছিলেন অতন্দ্রা আমেরিকায় আসবে না কখনো। মানে সবকিছু ফাঁস হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন স্ত্রীকে, আলী রিয়াজ, অতন্দ্রা রিপা আমেরিকায় আসবে না কখনো, সে ঢাকায় থাকবে। সগুপ্তা আমেরিকার বিবি আর রিপা হবে আলী রিয়াজের ঢাকার বিবি। রিয়াজ সাহেব এটাও নাকি জানিয়েছিলেন যে তিনি কথা দিচ্ছেন শাস্ত্রে 4টির পারমিশন থাকলেও বাকি জীবনে আর কোনো বিয়ে তিনি করবেন না। কিন্তু কাজ হয়নি এসব কথায়। ফলত সত্যিটা হলো যে কবি রিপাকে তিনি বলতে বাধ্য হয়েছেন যে ক্ষমা করো প্রিয়া। প্রিয়া ক্ষমা করেননি, গেছেন পুলিশে। কিন্তু ঢাকার মানুষ হলেও কবি মানুষ তো, 1.5 বছরেও এত কিছু দেখলেন, তবু চিনলেন না ইউনুস জমানার পুলিশকে, ইউনুস জমানার আইন কানুন পরিস্থিতিকে। ফলে যা হবার তাই হয়েছে। প্রতারণার অভিযোগে অভিযুক্ত বুক ফুলিয়ে, মানে অভিযুক্ত আলী রিয়াজ বুক ফুলিয়ে, গলায় মালা ঝুলিয়ে সভা সমিতিতে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত, হাততালি কুড়োচ্ছেন। আর বেচারি অভিযোগকারিণী, তিনি হাজতে দিন কাটাচ্ছেন। পুলিশ তাকে আদালতে হাজির করেছে আটক করার 5 দিন পর, শোনা যাচ্ছে 120 ঘন্টার মাথায়। সুতরাং তার জন্য জজ সাহেব পুলিশকে যে একটু বকে দেবেন যে কেন বাবা তোমরা 24 ঘন্টার মধ্যে আনোনি, কেন এত 5 দিন সময় লাগলো। কিন্তু পুলিশকে যে বকে দেবেন সেটাও জজ সাহেব বকেননি। উল্টে মিথ্যে কথা বলার জন্য একজন মানি লোকের চরিত্র হনন করার অভিযোগে বিচারক বেচারি ওই মহিলাকে, অতন্দ্রা রিপাকে জামিন দিতেও ভয় পাচ্ছেন। তবু বলবো ভাগ্য ভালো অতন্দ্রা রিপার। এই জন্যেই ভাগ্য ভালো বলছি যে বন্দী হওয়ার 3 মাসের মধ্যেই ইউনুসের বিদায় হচ্ছে। আর ইউনুসের বিদায় মানে বন্ধু আলী রিয়াজেরও বিদায়, এই উপদেষ্টা পরিষদের বিদায়। উপদেষ্টা পরিষদ কোথায় পালাবে এখন সেই চিন্তায় ব্যস্ত। নির্বাচনে তারেক রহমানের এই বিপুল জয় না হলে কত কি ষড়যন্ত্র যে এতক্ষণ শুরু হয়ে যেত বাংলাদেশে, তার ঠিক নেই। চাকা ঘুরেছে বলেই তো অতন্দ্রার জেল হাজত থেকে বেরোবার সম্ভাবনা তৈরি হয়েছে, আর রিয়াজ সাহেবের জেলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর বিএনপির পরিকল্পনায় জুলাই চার্টারের দায়ে রিয়াজ সাহেবের ঝুঁটি ধরে টান মারা নয়, টান মারা হবে এক মহিলাকে বিয়ের টোপ দিয়ে তার সঙ্গে যৌন সংসর্গ করা এবং তাকে প্রতারণার অভিযোগ। দেখুন, আইনের একটা মৌলিক নীতি হলো ইকুয়ালিটি বিফোর ল, বা আইনের চোখে সবাই সমান।
কিন্তু অতন্দ্রা রিপা এবং আলী রিয়াজকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলী সেই নীতিকে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একটি গণতান্ত্রিক বা সংস্কারমুখী রাষ্ট্রে অভিযোগকারীর তো সুরক্ষা পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে উল্টো ছবি। যখন একজন নারী একজন ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনেন, তখন কোনো তদন্ত না করেই তাকে চরিত্র হননকারীর তকমা দিয়ে গ্রেপ্তার করা এবং আইনি সময়সীমা লঙ্ঘন করে 120 ঘন্টা আটকে রাখা স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার। এখানে তো আলী রিয়াজ মামলা করেননি যে তার চরিত্র হনন করেছে, মানহানি মামলা, সেটা তো আলী রিয়াজ করেননি। একটি মহিলা, একটি মেয়ে অতন্দ্রা রিপা মামলা করেছিল যে তাকে প্রতারণা করা হয়েছে, কিন্তু কি করা হলো, তাকেই অতন্দ্রা রিপাই এখন জেল হাজতে। আর আলী রিয়াজ, ওই যে বললাম, মালা ঝুলিয়ে গলায় তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন। আলী রিয়াজ, এটা এই যে ব্যাপারটা, এটা তো একেবারে স্পষ্টত ক্ষমতার অপব্যবহার। আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং জুলাই সনদের উপকার হওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় না নিয়ে আসাটা বিচার বিভাগীয় নিরপেক্ষতা যে একেবারে শেষ হয়ে গেছে সেইটাই বুঝিয়ে দেয়। বাংলাদেশের সংবিধানের 33/2 অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে আদালতে হাজির করা বাধ্যতামূলক। অতন্দ্রা রিপার ক্ষেত্রে এই 120 ঘন্টার বিলম্ব কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, বরং অভিযোগকারীকে স্তব্ধ করে দেওয়ার একটা নোংরা রাষ্ট্রীয় কৌশল। আলী রিয়াজ এবং মুখ্য উপদেষ্টার প্রেস উইং একেবারে প্রথম দিন থেকেই, শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। আর যে অভিযুক্ত সে তো ভিত্তিহীন বলবেই অভিযোগ, কিন্তু মুখ্য উপদেষ্টার প্রেস উইং তারা কি করে বলে যদি এটা ভিত্তিহীন কিনা সেটা তো বলবে পুলিশ, আর পুলিশকে বলতে গেলেই তদন্ত করতে হবে। অথচ একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সত্য উদ্ঘাটন করা ছিল সরকারের নৈতিক দায়িত্ব। ইউনূস সরকার সে দায়িত্ব এড়িয়ে গেছে। এখন যে এই নিয়ে প্রশ্ন উঠছে তার কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং একই সাথে জুলাই সনদ নিয়ে বিতর্ক একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের গতকালকে 16ই ফেব্রুয়ারির রিপোর্টে ভোট জালিয়াতি ও কম ভোটার উপস্থিতির যে কথা বলেছে, তারা 300-র মধ্যে 70টা আসনে তারা ফিল্ড সার্ভে করেছিল। তো তারা যে রিপোর্ট দিয়েছে তা আলী রিয়াজ দাবি করেছে যে গণভোটে 60% ওপরে মানুষ ভোট দিয়েছে। সেই ভোটেরও আবার নাকি 60-70% মানুষ তারা না ভোট দেয়নি, তারা হ্যাঁ ভোট দিয়েছে। তো এটা হচ্ছে খুব বুক বাজিয়ে বলছিলেন যে মানুষের সমর্থন আছে গণভোটে। বিএনপি, যেটা এখন আদতেই ঠিক নয়, বিএনপি এখন জনগণের সরাসরি ম্যান্ডেট পেয়েছে। বিএনপি মনে করছে যে জুলাই সনদ তাদের শাসন করার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং এর রূপকার নিজে নৈতিক বিতর্কে জড়িয়েছেন। তবে আলী রিয়াজের রাজনৈতিক সুরক্ষা হারানো এখন কেবল সময়ের ব্যাপার। আর আলী রিয়াজকে ক্রিমিনাল অফেন্সের আসামি করলে অবধারিতভাবে আলী রিয়াজের ব্রেন চাইল্ড জুলাই চার্টার তার যে গুরুত্ব আছে সেই গুরুত্ব এখন হারাবে। আলী রিয়াজ আজকেও গতকালই বলেছেন যে কাল নাকি সাংসদরা দুবার শপথ নেবেন, একবার সাংসদ হিসেবে আর একবার তারা ওই যে গণভোটের সংস্কার পরিষদের তার সদস্য হিসেবে যে জুলাই চার্টার গ্রহণের ব্যাপারে। কিন্তু তা হবে না, সেটা বলে দিলাম। কাল মিলিয়ে নেবেন, বিএনপি মানবেই না এই প্রস্তাব। বিএনপি এখন বলছে যে যা কিছু হবে সংবিধানের মধ্যে থেকে হবে, সংসদে বিল পাস হবে, যদি কোনো যে সমস্ত সংস্কারগুলো করতে হবে সেটা সংবিধানে বিল পাস করে করতে হবে। তাই তারেক রহমান সরকারে বসেই আলী রিয়াজকে গ্রেপ্তার করবেন, এই গুঞ্জন এখন ঢাকার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এখানে এই গুঞ্জনের দুটো দিক আছে। একটা হচ্ছে ন্যায় বিচার দেয়া, অতন্দ্রা রিপার অভিযোগের ভিত্তিতে
একটি স্বচ্ছ নিরপেক্ষ আইনি প্রক্রিয়া শুরু করে আলী রিয়াজকে বিচারের মুখোমুখি যদি করা হয়, তবে তাতে সেটা অতন্দ্রা রিপার, যিনি অভিযোগকারিণী, তার সে যে সুবিচার পেল সেটা দেশের মানুষ জানবে এবং দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে সমর্থন দেবে। আর আইনের শাসনের ব্যাপারটাও আছে। বিচার চাওয়ার অধিকার যেমন অতন্দ্রা রিপার আছে, তেমনি আলী রিয়াজেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। তবে অভিযোগকারীকে জেলে রাখা হবে আর অভিযুক্তকে সরকারি প্রোটোকল দিয়ে তাকে সম্মানের সঙ্গে ঘুরিয়ে বেড়ানো হবে, এটা কোনোভাবেই আইনের শাসন হতে পারে না। কোনো ব্যক্তি, সে যত বড় থিঙ্ক ট্যাঙ্ক বা প্রভাবশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে নয়। অতন্দ্রা রিপার বিচার চাওয়ার অধিকার যেমন সাংবিধানিক, তেমনি ক্ষমতার আশ্রয় থেকে আলী রিয়াজের তদন্তে এড়ানো একটি অপরাধ, বড় অপরাধ, নৈতিক এবং সাংবিধানিক। বিএনপি সরকার যদি এই বিষয়টি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তো তারা দেখবে না এবং সেভাবে প্রচার না করে নারীর অধিকার রক্ষা এবং নারীকে ন্যায় বিচার দেয়া এই হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে পারে, গুরুত্ব দেয়, তবে তা বাংলাদেশে গত 18 মাস ধরে যে কুশাসন চলেছে, যে আইনহীনতা চলেছে, যে বিচার ব্যবস্থার যে সর্বনাশ হয়েছে, সেই বিচার ব্যবস্থায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে এই ব্যাপারটা। ইউনূসের আইনের শাসনের অবসান ঘটিয়ে এটা হতে পারে তারেক রহমান সরকারের সুশাসন প্রতিষ্ঠার একটা বড় ধাপ। তারেক সরকার কি করবেন এই ব্যাপারে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজ সকালে এক আবেগ ঘন পরিবেশে ওয়াকার ইউনূস সাক্ষাৎকার হয়েছে। মানে আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যমুনায় গেছিলেন ওয়াকারুজ্জামান, গিয়ে একটা বিদায়ী সাক্ষাৎ করেন, সেটা 11:30 নাগাদ। সেই সাক্ষাৎ অনুষ্ঠান এতটাই আবেগঘন ছিল এবং এতটাই হৃদয় বিদারক ছিল, প্রেস উইংসের যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি, এতটাই তারা ভেঙে পড়েছিলেন। ওয়াকারুজ্জামানকে ইউনূস বলেন, আমি যদি এই অবস্থা জানতাম 18 মাস আগে, তাহলে আমি এই ক্ষমতা হাতে নিতাম না, আমি এইটা পাপ নাম করতাম না, আমি এখানে হাত দিয়ে হাত পুড়িয়েছি। আপনি আমায় বলেছিলেন আপনি আমায় সর্বাত্মক সাহায্য করবেন, কিন্তু মাঝে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখন ওয়াকারুজ্জামান বলেন, স্যার, আমি কিন্তু আপনার থেকে আমি বিচ্ছিন্ন হইনি, বিচ্ছিন্ন আপনি আমায় করেছেন। মাঝে মাঝে লোক আপনাকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে খলিলুর রহমান, তাকে নিয়োগ করে আপনি যে বার্তা আমার প্রতি পাঠিয়েছেন তাতে আমি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম। তখন ইউনূস বলেন যে আপনার তো আমার কাছে এসে আমরা বলা উচিত ছিল। ওয়াকার বলেন, আমি তো 3 বার আপনাকে জানিয়েছিলাম আমার আপত্তির কথা, এবং করিডোরের ব্যাপারে আমি তো আমার আপত্তির কথা আপনাকে জানিয়েছিলাম, আপনি তখন তো আমার কথা শোনেননি স্যার, ফলে আপনি আমায় একাধারে দোষ দিতে পারেন না। তারপর ইউনূস বলেন যে ওয়াকার সাহেব, যা হয়ে গেছে হয়ে গেছে, একে অপরকে দোষারোপ করে লাভ নেই, আমরা যে যার নিজের পথে এখন চলতে শুরু করেছি, আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি তো চললাম, জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখে দিয়েছে। বলে তিনি একদম দু চোখ দিয়ে তার অঝরে জল পড়তে লেগে যায়। আপনাদের দুঃখ আসতে পারে, কিন্তু আমার দুঃখ আসছে না,
কারণ এই কান্না কিন্তু কুমিরের চোখের জল কিন্তু একরকম। ফলে ওই কান্না দেখে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। ওয়াকার কিন্তু ভুলে গেছেন। ওয়াকার ছুটে গিয়ে ইউনূস সাহেবকে একেবারে জড়িয়ে ধরেন। স্যার, আপনি অস্থির হবেন না, আপনি সুস্থির হয়ে বসুন, এক গ্লাস জল এগিয়ে দেন। জল ফিরিয়ে দেন ইউনূস। আমার জল লাগবে না, এতদিন আমি সমাজের জন্য করে গিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি সমাজের জন্য করে যাব। আমি যা করেছি দেশের জন্য করেছি। ওয়াকার বলেন, আলবাত আপনি দেশের জন্য করেছেন, আপনি সমাজের জন্য করেছেন। ইতিহাস আপনাকে মনে রাখবে, ইতিহাস বিচার করবে যে আপনি কতটা ঠিক করেছিলেন, কতটা ভুল করেছিলেন। আজকে হয়তো মানুষ আপনাকে চিনতে পারছে না, কিন্তু একদিন আপনাকে আমাকে ইতিহাস বিচার করবে যে আমরা ঠিক করেছিলাম না আমরা ভুল করেছিলাম। এই কথোপকথন চলে প্রায় ৪৫ মিনিট। চা পরে ঠান্ডা হয়ে যায়, দ্বিতীয়বার চা আসে, সেটাও ঠান্ডা হয়ে যায়। আবেগে থরথর কম্পন, মানে হাত কাঁপতে কাঁপতে চায়ের তো ওয়াকারের হাত থেকে চায়ের প্লেটই পড়ে গেল মাঝে কার্পেটের উপরেতে। এত আবেগ ঘন পরিবেশ ছিল। এই যে পুরো নাটকটা হয়েছে, এই পুরো নাটকের সময় কিন্তু ওখানে ৮ জন প্রেস উইংসের লোকজন ছিলেন। তার মধ্যে আমারও ২-১ জন চেনাশোনা আছেন। তারা আমার এই যে পোস্টটা দেওয়ার পর তারা হঠাৎ আমায় ফোন করে আমায় এই খবরটি দিয়েছেন, জানেন আজকে এই 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 হয়েছে। আমি সে কি কথা, তাহলে তো আগের খবরটা ড্রপ করতে হয়, ড্রপ করে তো এই খবরটা দিতে হবে, এটা তো আরো গুরুত্বপূর্ণ। কারণ একে অপরের থেকে বিদায় নিচ্ছে। এই চির বিদায়ের আগে যে বিদায়ের সুর যমুনায় বেজে উঠছে, সেই সুরের সুরধ্বনি যদি আমার কণ্ঠ মারফত আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে তো আমার জন্মই বৃথা। আমি কেন এতদিন ইউনূসের পেছনে লেগে থাকলাম? ইউনূসের পেছনে এতদিন লেগে থেকে আমি যা করেছি তার ফল তো আপনাদেরকে শোনাতেই হবে। ফলে আগের স্টোরিকে ড্রপ করে দিয়েছি, ওটা কাল দেব। জানবেন, ওটা আজকে স্টোরি করা, কিন্তু কালকে আমি দেব। কিন্তু এই মানে কথোপকথন যদি আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে এই আমার 18 মাসে যে আমার যে কর্মকাণ্ড, আমার যে কষ্ট, আমার যে বকে যাওয়া, কত হাজার ঘন্টা যে আমি বকে গেছি এই ইউনূসকে তাড়ানোর জন্য, এখন এই ৪৫ মিনিটের যদি 5 মিনিট আপনাদের শোনাতে না পারি, তাহলে তো আমার জীবনটাই বৃথা মশাই। আমি কি করব এই জীবন নিয়ে? ইউনূসের ওই ছবি তো আমি আর দেখতে পেলাম না, আর ছবি ছাপতেও মানে ছাপাও হবে না, কারণ প্রেস উইংসকে কিন্তু ইউনূস কড়া করে বলে দিয়েছেন যে আর যাই হোক, এই উনি বিদায় একটা দেখা হয়েছে, হ্যাঁ, তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বেরোবে না, যা হয়েছে এখানে এর মধ্যেই থাক। কিন্তু ফুটো ফাটা তো থাকে। লক্ষিন্দরের ঘরে কিন্তু সাপ ঢুকে গিয়েছিল। আমাদেরও ওরকম ২-১টা ফাঁক ফোকর রয়েছে, যেখান থেকে খবরাখবর সুর 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 করে বেরিয়ে আসে। এখন এই কুমিরের কান্না, আল্লাহর পথে আমি চলেছি, আমি জানি না আমার কি হবে, আমার কপালে কি লেখা আছে। তবে আমি যদি জানতাম, আল্লাহর কসম, আমি কিন্তু এই পথে পা বাড়াতাম না। আজ তার বোধোদয় হয়েছে নাকি এটা সদ্গতি, তা বলতে আমি পারবো না, কিন্তু তার রিয়েলাইজেশন একটা হচ্ছে। কিন্তু তিনি ডক্টর ইউনূস, ফলে এমন একটা রাস্তা আবার বার করার চেষ্টা করবেন যেখান থেকে তিনি ফাঁক ফকর গলে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু একটা রাস্তা বাস্তা বার করতে পারেন। ফলে এই যে কান্নার ব্যাপারটি, সেটি আপনাদের চোখে জল এনে দিলেও আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, কারণ আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এ বেটা কিন্তু শোধরাবে না,
এ কিন্তু হচ্ছে সারমেয় লেজ, একে 100 বছর পাইপের মধ্যে ফেলে রেখে দিয়ে চাপা দিয়ে রাখুন, যখন বের করবেন দেখবে টেরাই রয়েছে। এ হচ্ছে সেই জিনিস। এ দেহত্যাগ না করলে পদত্যাগ তো করতে হয়েছে, কিন্তু ওর মানে মানে দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না, দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না। আপনারা সবাই সজাগ থাকুন, ইউনূস যেন দেশত্যাগ না করতে পারে। এমনি তার দেশত্যাগের নিষেধাজ্ঞা আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত পুক করে পালিয়ে যেতে পারে, কিন্তু পাখি ফুরুত হতে বেশি সময় লাগে না। ফলে আপনাদেরও খুব সচেষ্ট এবং সতর্ক হয়ে থাকতে হবে ইউনূস সম্পর্কে। ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা নজরে রাখবেন। ইউনূস কিন্তু এত সহজে কিন্তু ছাড়ার পাত্র নয়, আমি যতটুকু বুঝেছি ওকে। ও কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে যাতে সরকারে কোনোভাবে উনি টিকে যান। কারণ জানেন, আমি যদি সরকারে টিকে না থাকতে পারি তাহলে আমার এই যে ওই তৎকালীন যে ব্যাংক, ওই ঢপের চপ ব্যাংকটা রয়েছে না, গ্রামীণ ব্যাংক, ওর প্রত্যেকটা ইট খুলে নেবে। কারণ 32 নম্বরের ইটগুলো আমি খুলে নিয়েছি, আমার প্রত্যেকটা ব্যাংকের ইট প্রত্যেকটা খুলে নেবে, তখন আমি ভিখারি হয়ে যাব। আর যদি আমি জেলে ঢুকে যাই, আর যদি ফাঁসিতে চলে যাই, তাহলে তো আল্লাহর কাছে আমি চলে যাব। হে ভগবান, তুমি ইউনূসকে দেখো, তুমি ইউনূসের প্রতি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আপনারা ইউনূসের জন্য প্রার্থনা করুন, ইউনূস যেন শান্তি মতো বিদায় নিতে পারে পৃথিবী থেকে, আর যেন কোনো উটকাচালির মধ্যে ইউনূস না যায়।